আজ শুনবেন গল্পের দ্বিতীয় অর্থাৎ অন্তিম এপিসোড। গল্পের লেখক সৌরদীপ সৌমিত্র চৌধুরী, গল্প পাঠে এবং প্রধান চরিত্রে আমি সন্টু আর অন্যান্য চরিত্রে অভিজিৎ। এই গল্পটি সম্পূর্ণভাবে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। শুরু হচ্ছে আজকের নিশি ছায়ার অন্তিম এপিসোড, বকুলডাঙ্গা হল। সমরেশবাবু লোকটাকে উদ্দেশ্য করে হাঁক পারলেন। বাবু সাহেব আজ রাতে এখানেই থাকবেন, ইনকা ধ্যান রাখনা। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও কাঠের একটা টুলের ওপর বেশ গুছিয়ে বসলাম। কি কোনো ঝামেলায় পড়েছেন? লোকটার গলা শুনে বুকটা ছ্যাক করে উঠল। এমন কক্কর স্বর আগে কখনো শুনিনি, যেন একটা আস্ত স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছেন। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি নাকি? খানিকটা ধাতুস্থ হয়ে লোকটাকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না বাবু, কিষণ বাবু বহুত কামকা আদমি আছেন, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়াও ওর সারাটা বছর কাটে এই ছোট হলটেই। ছোট স্টেশনে স্টাফ খুবই কম, গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাইও করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। লোকটাকে মোটামুটি বিশ্বাসী বললেই মনে হয়। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একটা কথা তোমাকে বলতে চাই। কথা দাও টেশন বাবু বা মনোহরকে সেই কথা বলবে না। বাবু, সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাওর না হলেও কুব্বাতির আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। বকুলডাঙ্গা হাল্টে বাবু, এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন, দেখেছেন না? রাতে এই হারিয়া মাহাতো ছাড়া স্টেশনে একটাও আদমি নেই, একটা বেকারি পর্যন্ত নেই। সাধেই কি স্টেশন বাবু আর মনোহর রাতের আক্রি মালগাড়ি পার করে এখান থেকে চম্পট দেয়? এই সময় কুত্তা বিল্লে ও করে না, ইনসান তো দূর কি বাত। কেন? আমি ঢেক গিললাম। কোনো ভয় টয় আছে নাকি? ভয়? ভয় বলতে পারেন বাবু, তাইলে এইটা একটা আম স্টেশন মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকেই এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবু, সব কুছ।
सब कुछ। কি দুর্ঘটনা? 5 साल पहले का घटना। यहाँ से थोड़ा दूर पे रेल लाइन का एक क्रसिंग আছে। ওয়া রেল লাইনে একটা কারবার হয়েছিল তখনকার সময়। স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন স্পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করতে গেছিলেন। সব কাজ ঠিকঠাক করে ও तीनों लोग লাইনের ধার দিয়ে পেদাল স্টেশনে ফিরছিলেন, কিন্তু এক জায়গায় এসে ও तीनों लोग अचानक रेले काटा पड़े যায়। ওদের কাটা পড়াটা আজব ছিল বাবু। যারা সামনে সেই দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছিল যে ও तीनों লাইন অনেক দূরে আসছিল, লেকিন কোন শয়তানি শক্তি যেন तीनों লোককে ধাক্কা মেরে আইনের উপরে ফেলে দিয়ে উল্টো দিক থেকে আসা ডাউন মেল ব্যাস एक ही झटकाए तीनों का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ देखते पावा जाए बाबू, बहुत कुछ, बहुत कुछ। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌড়াত্তা। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতেই পারেন নাই। ও লোক किसी का नुकसान नहीं करेगा, শুধু নিজের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে কি বলছো হে হরিয়া? কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? নিঃশব্দে হাসলো গ্যাংম্যান হরিয়া। ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। খুপিবাতির নির্বান্ত মুখ শিখার অল্প আলোয় পরিষ্কার দেখলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পেট মূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইছে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাছোড়া দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হরিয়া হাসছে, কলকল করে হাসছে। ঠিক তখনই কপিবাতির শিখাটাও দুইবার দপ দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। আমি গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালাম অন্ধের মতো। পিছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। नहीं मैं यहाँ से क्यों जिंदा नहीं बच पाया, वापस नहीं आएगा, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে ওই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই।
ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। কথা বলার শক্তিটুকু আর নেই। অতনি দূরের চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে ইচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে এটা তো একটা লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমনুষ্য নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলেছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাত পাঁচ ভাবছি। হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো একটা প্রবল ধাক্কা। টাল সামলাতে পারলাম না। হুড়মুড়িয়ে গিয়ে পড়লাম সোজা রেল লাইনের ওপরে। উঠে বসতেই পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুয়ে রেখেছে আমাকে। শত চেষ্টা করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলতে পারছি না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা, তুমি? খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোর বাপটা চিরকালের মতো মরে গেছে? কিন্তু আমি ক্রসিং, রেল লাইন, ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি। ভিতর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না বাবু? আরে তুই তো এখন আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ টেনে কাটা পড়ে না, আগুনও আমাদের পোড়াতে পারে না, তরবার আমাদের কাটতে পারে না। আমরা তো অবনীশ্বর রে বাবু। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরো তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গেছিল? কিভাবে এক নিমিষে অন্য দুনিয়ায় পৌঁছে গিয়েছেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এগিয়ে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের ওপরে এক জায়গায় আঙুল দেখিয়ে তিনি, ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে, লাশটা এখন শনাক্ত করাই মুশকিল। কিন্তু লাশের রক্তমাখা ডান হাতের জলজল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম। ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গেছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। শুনছিলেন আজকের গল্প লেখক সৌরদীপ সৌমিত্র চৌধুরীর লেখা বকুলডাঙ্গা হল। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে আছে সন্তু আর অন্যান্য চরিত্রে আমি অভিজিৎ।